নামাজ পড়তে গেলেই আমার একটা জিনিস সবসময় মনে পড়ে, আর সেই জিনিসটাই আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। এটা আজকে সকালের ভিডিও। নিজের হাতে বানানো মিষ্টি দই খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই যে মিষ্টি দইটা, এটা আসলে আমার ইচ্ছা ছিল এই গ্লাসের বাটিতে বানানোর। তো ইচ্ছাটা আল্লাহর রহমতে পূরণ হলো। আর প্রথমেই আপনাদের সাথে এটা শেয়ার করেছি, আর এটার রেসিপিটাও আমি শেয়ার করব ইনশাআল্লাহ আজকে। সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব নামাজের বিষয়ে। নামাজের ক্ষেত্রে কোন জিনিসটা আমার বেশি ভুল হয়, আর সেই জিনিসটা আজকে আমি নিজের হাতে বানিয়েছি, তো সেটাই খেয়াল করছি আর সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে আজকে সকালে নাস্তা করতে করতে ভিডিও শুরু হয়ে গেল। গতকালকের ভিডিও, আমার অনেক একটা ইচ্ছা ছিল আমি একটা জিনিস বানাবো, তো ওই জিনিসটা বানানোর জন্য বসে গিয়েছি। এই যে কাপড়ের টুকরোগুলো, এগুলো হচ্ছে জামা কাপড় বানানোর পরে কিছু এক্সট্রা কাপড় থাকে, সে এক্সট্রা কাপড়। তো দুইটা টুকরা পেয়েছি একই রকম সেম সেম দেখতে। তো ওগুলোকে মানে জোড়া লাগিয়েছি, জোড়া লাগিয়ে এখন এগুলোকে একটা জিনিস বানাবো। কি বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমার চ্যানেলে প্রথম বা নতুন আজকে আমার চ্যানেলে জয়েন করছেন বা দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে আপনার যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে হচ্ছে কাজ অর্ধেক ফেলে রেখে চলে এসেছি বিকেলে, মানে দুপুরে রান্নাবান্না শেষ। রান্নাঘরটা একটু দেখাচ্ছি পরিষ্কার আছে কিনা। তো মোটামুটি পরিষ্কার আছে। তো এটার মধ্যে এখন দই বানাবো আর কি। আমি 2-1 দিন পরপরই টক দই আর মিষ্টি দই দুটাই বানাই। বাচ্চাদের জন্য তো মিষ্টি দই, আর আপনাদের ভাইয়ার জন্য আর ওনার জন্য টক দইটা বানাতে হয়। তো আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি দই বানানোর ক্ষেত্রে গুঁড়ো দুধটা নিতে হয় আমার। আমি মনে করি যে গুঁড়ো দুধ না নিলে টক দই বা মিষ্টি দই কোনোটাই ভালোভাবে জমাট বাঁধে না। এরপরে দইয়ের বীজও নিয়ে নিলাম। আমি কিছুদিন আগে যে দইটা বানিয়েছিলাম তার এক পট রেখে দিয়েছি, সেটা থেকে সেই পটটাই রেখে এখন গুঁড়ো দুধের সাথে মিশ্রণ করছি। এটা মিশ্রণটাই খেয়াল করে ভালো করে করতে হয়। এটা যদি ভালো না হয় তাহলে দইটাও ভালো হয় না। গুঁড়ো দুধের সাথে টক দইটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। অনেকে গুঁড়ো দুধটাকে দুধ জাল দেওয়ার সময় দিয়ে থাকেন, আমি ওভাবে না দিয়ে এভাবে দিয়ে থাকি। এখান থেকে কিছু পরিমাণ টক দই বা দইয়ের বীজ রেখে দিলাম, আর বাকি অংশটা এটার মধ্যেই রইল। টক দইটা আগে বানাবো, মিষ্টি দইটা একটু পরে বানাবো। উপর থেকে সরটা উঠিয়ে রেখে দিলাম। এটার জন্য হয়তো ঘি বানাতে পারি, জমিয়ে রাখলাম, পরবর্তীতে দেখা যাক কি বানানো যায়। এখন যে ব্যাগটা দেখছেন, এটা থেকে একটা মেশিন বের করব। আমি মেশিনটাই ব্যাগে ঢুকাই, সব সময় রাখি, কারণ কাপড়ের ব্যাগ তো এটার মধ্যে থাকলে ভালো থাকে মেশিনটা, আর হচ্ছে ধোয়া থাকে। তেলাপোকা হাঁটাহাঁটি করলেও এটার উপর দিয়ে ঢুকতে পারে না ভিতরে। সেজন্যই এই মেশিনটাকে ঢাকার জন্য এটা একটা পারফেক্ট ব্যাগ আমি মনে করি। তো মেশিনটাকে এভাবে করে রেখে তারপরে চালু করে দিই আমি। দুইটা বাটন আছে, যেটা বেশি দ্রুত চলে ওটা দেই, আবার কমানোটা দেই। তো কিছুক্ষণ এভাবে ঘোটাঘুটি করি। এভাবে টক দইটা মানে ওই দইয়ের সাথে মিশে যায়। যখন বুঝি যে মিশে গেছে বা ফেনা হয়ে গেছে দুধটা, তখনই আসলে মিশে যায় টক দই আর দুধ। আর এই দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে, এটা নর্মাল ঠান্ডা হলে হবে না। আর চুলা থেকে নামানোর পর বেশ কিছুক্ষণ বাইরে রেখেছিলাম, এখন মানে হালকা গরম, আমি হাত দিতে পারি এরকম একটা গরম। তো দুধের মধ্যে আমি আঙ্গুল দিয়ে দেখেছিলাম, চেক করেছিলাম।
তো যেহেতু হয়ে গেল, আর এখন এই যে পটগুলা ছোট ছোট মেশিনের সাথেই পাওয়া, এই পটগুলোর মধ্যে দই বানাবো আজকে, টক দইটা। আর মিষ্টি দইটা আমি অন্য পটে বানাবো সিদ্ধান্ত নিয়েছি। সবসময় যদি একটাই বানাই অভিজ্ঞতা হবে না, তাই একটু ওলট পালট করে বানাচ্ছি। আজকে একটা গ্লাসের অন্য একটা বাটিতে বানাবো। দেখি মিষ্টি দইটা বসে নাকি। আসলে বসে তো গিয়েছে, আপনাদের সাথে খাইয়ে তো দেখালাম, ওটাই আসলে মিষ্টি দই ছিল। প্রথমে আমি খাবার ভিডিওটা একটু শেয়ার করেছি। তো এইভাবে করে আমি যে একটি গোল চামচের সাহায্যে দইগুলোকে উঠিয়ে থাকি এভাবে। তো একটু কম পরিমাণে দিই, যাতে করে সবগুলা 6টা বাটিতেই ঢুকে, বা 6টা পটেই আমি দই মানে রাখতে পারি। একটু কমাই দিই আর কি, যদি বেশি থাকে পরে আবার ঢেলে ঢেলে কমগুলার মধ্যে বাড়িয়ে দিই। তো 1 লিটার দুধে আমার 6টা জার ভরে আর কি, 6টা জারে এরকম দই হয়। জারটা কিন্তু অত বড় না, দেখতেই পাচ্ছেন আমার আঙ্গুলের মানে 4 ইঞ্চি পরিমাণ আর কি লম্বা, 2 আর 4 এরকম আর কি। দেখতেই পাচ্ছেন কি ধরনের ফেনা উঠবে, এরকম ফেনা উঠবে কিন্তু ওই যে মেশিনটা দিয়ে যখন আমি এটাকে ব্লেন্ডার করি বা মেশিনটা দিয়ে যখন করি তখন কিন্তু এটা ফেনা ফেনা হয়, আর ফেনা হলে কিন্তু দইটা ভালো হয়, ভালোভাবে বসে। তো এই যে এই জায়গায় চলে আসছি মেনলি, যেখানে আমার মেশিনটাকে একটু পরিষ্কার করছি, ধুলাবালি বা কিছু ভিতরে থাকতে পারে পোকামাকড়, তাই পরিষ্কার করে এই কাপড়টা দিয়ে করি। এটি মেশিনের ভিতরে রেখে দিই সবসময়। আর এই যে দইগুলোকে আমি এইভাবে মুছে ফেলি, কারণ উপরে হয়তো হাতে লেগে গেছে দই, সেটা মেশিনে লেগে যাবে, তাই। তো এই তো হয়ে গেল ফাইনালি আমার 6টা টক দই। 6টা টক দই থেকে একটা তো অবশ্যই রেখে দিব, পরবর্তীতে আবার যখন আমি মিষ্টি দই টক দই বানাবো এই একটা টক দই দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি মানে প্রথমে একবার কিনেছিলাম, আর কিনিনি দই, এই নিজের হাতে পেতে পেতে দই বানানো। তো এইভাবেই বানাচ্ছি আর কি, আপনাদের ভাইয়াও মজা পেয়ে গেছে। তো দই ছাকার পর যে পানিটা এটা রেখে দিই আমি সব সময়, ফ্রিজে রেখে দিই। যখন আমি একটা পিঠাটা বা যে কোনো খাবার বানাই ওটার সাথে মিশ্রণ করে দিয়ে দিই। আসলে যদি কেউ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু সব কাজই করা যায়, সব জিনিস খাওয়া যায় যদি চেষ্টা করেন। জানতে হবে এই বিষয়গুলো, শিখতে হবে, তাহলে কিন্তু এই যে টক দই পানিটা যে রেখে দেই সেটাও কিন্তু অনেক কাজে। তো মিষ্টি দইটা ইতিমধ্যে নামিয়েছি, চেকও করেছি আপনাদের সামনে। আর ওই যে রেখে দেওয়া দইটার সাথে মিশ্রণ করছি। চামচ দিয়ে যতই মিশ্রণ করি কোনো লাভ হয় না, ওই মেশিনটা দিয়ে মিশ্রণ করলে খুবই সুন্দরভাবে মিশ্রণ হয়। তো এই জন্য আমি মেশিনটার উপর একটা নির্ভরশীলই হয়ে গেছি বলতে পারেন। তো এই যে মেশিনে আবার দিয়ে দিলাম, অন করে রাখলাম। মেশিন কিন্তু ধুইনি এর মধ্যে, কারণ টক দই তো বানানোর পরে, প্রথমে মিষ্টি দই বানালে পরে টক দই বানালো ঝামেলা, এতে মেশিনের মধ্যে মিষ্টিটা লেগে থাকে। তাই প্রথমে টক দই বানালে পরে মিষ্টি দই বানানো কোনো ঝামেলা নেই, মেশিন ধোয়া লাগে না। তো এই যে এখন মেশিনটা দিয়ে ভালো করে ঘুটা মুটা দিব, ব্লেন্ডার মতো ব্লেন্ডার করে এটাকে একদম ফেনা উঠিয়ে ফেলবো। ফেনা উঠাতে উঠাতে যখন দেখবো যে ভালো মতো এটা মিশ্রণ হয়ে গেছে, বাস থেমে যাব আর কি। মেশিন তো আর একবারে এতক্ষণ চালায় না, অল্প অল্প চালাই, আর এটা অল্প সময় ধরেই চালালে হয়, মানে এভাবে মিশ্রণ হয়ে যায়, বেশি টাইম লাগেও না। মিয়াকোর এই দই মেকারটা এত ভালো, আলহামদুলিল্লাহ, আমি তো মানে কি বলবো, আমি নিজে এটার প্রেমে পড়ে গিয়েছি। আর গ্লাসের যে বাটিটা দেখছেন, এই বাটির মধ্যে আজকে মিষ্টির দইটা পাতবো। এটা কখনো পাতি নাই, প্রথম পাতিছি। আর আমি জানি না এটার মধ্যে প্লাস্টিকের বাটি বসবে কি না এই মেশিনে, এটা তো ইলেকট্রিক মেশিন, তাই প্লাস্টিকের কোনো বাটি দেওয়ার সাহস পাইনি। তবে ওভেন প্রুফ একটা বাটি কিনবো আশা করছি প্লাস্টিকের সামনে। এই দেখতে পাচ্ছেন সাহস করে কাজটা করে ফেললাম। আসলে সাহসিকতার দরকার আছে যে কোনো কাজ করার জন্য, তো সাহস করে করাটাই এখন বড় মূল বিষয় আমি মনে করি। সাহস করে করছি, তাই এই যে ঢাকনা ঢেকে রাখবো।
এদিক দিয়ে আমাদের মহাশয় রাজা বাদশা যে বলেন আবার ছেলে, সন্ধ্যার সময় ওকে চকলেট খাওয়াচ্ছি, কারণ হচ্ছে ওর তো হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে। আর এদিকে আমার তিনও বাচ্চাকে ব্যস্ত রেখেছি কোনো না কোনোভাবে। ছোটোজন তো জাম্বুরা কাটছে, না পারলেও দিয়েছি, কারণ আমি জানি যে ব্যস্ত না রাখলে টিভি বা মোবাইলের দিকে ঝুঁকে যাবে। এরপরে আমার মেয়ে বড়টাকে ব্যস্ত রেখেছি কেক বানানোতে। সে অবশ্য কেকের মোল্ড মানে যা যা দরকার সব করে দিয়েছিল, আমি শুধু ওভেনে ঢুকিয়েছিলাম। কেক হয়ে গেছে, এখন আবার কেকে যে ওই যে কি বলে হুইপ ক্রিম দিচ্ছি, আমি দিচ্ছি, কিন্তু ওই কিন্তু শেষে ফিনিশিংটা করে দিয়েছিল। আমার জীবনে প্রথম আমি কোনো কেকে হুইপ ক্রিম দিচ্ছি। আসলে আমি এর আগে একটা হুইপ ক্রিম এনেছিলাম, ওটা ভালো ছিল না। এটা আল্লাহর রহমতে ভালো হুইপ ক্রিম, টপিক্যাল। তো যাই হোক, এটা খেতে মজা লাগতেছিল, এমনি খালি খাওয়া যাচ্ছিল, খুবই মজাদার, ঘ্রাণটাও সুন্দর। ভিভো হুইপ ক্রিমটা ভালো না, ভিভোটা ব্যবহার করেছি, অনেক একটা খারাপ স্মেল আসে, বেশি দিন রাখা যায় না ফ্রিজে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আবার কিন্তু আর একটু ট্রাই মারছি, মানে কি বলবো, যত চেষ্টা আছে সবই করছি, কিন্তু কিছু পারি না, কিছু অভিজ্ঞতা নেই আমার। তারপরেও কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। জিনিসপত্র ঘরে সবই কিনে রেখেছি করার জন্য, কখনোই করা হয়নি। তা আজকে করছি, জানি না কি হয়, দেখলেই বুঝবেন, হাসবেন না কাঁদবেন নিজেরাই জানাবেন। আসলে বিষয়টা প্রথম তো, তাই তো এরকম হবেই না। আমার লাইফেই প্রথম আমি কোনো ক্রিম দিয়ে কাজ করছি, আমি এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখি না, কোনো অভিজ্ঞতা নাই, আমি ভিডিও দেখিনি আর কি। চকলেটের সাথে একটু হুইপ ক্রিম মিশিয়ে ওই যে কালার এনেছি। এখন এটাকে আবার কি করেছি ডিজাইন, হাস্যকর একটা। তো আমার মেয়ে বলতেছে আম্মু একটু সুন্দর হয় নাই। তো আমার মেয়ে আবার এটাকে সুন্দর করে পরিষ্কার মানে ছাঁচা পোচা করে ক্লিন করে এটাকে আরও সুন্দর করে দিচ্ছিল। এই যে এই যে এটা তার হাত, সে করে দিচ্ছে। যাক, বাচ্চা মানুষ যা করে করুক, আসলে আমার এগুলোর প্রতি এখন আর এনার্জি নেই, একদম ভালো লাগে না কোনো কাজ এগুলা করতে, যেহেতু পারি না, অভিজ্ঞতা নাই এক নম্বরে, দুই নম্বরে হচ্ছে ভালো লাগতেছিল না, কারণ আমার ওই যে মাথায় একটা টেনশন, আমি সেলাই করব, আমার মাথায় যখন যেটা টেনশন ওঠে সেটাই করি, সেটা না করলেও ভালো লাগে না। তো উপর দিয়ে ওই যে কি জানি বলে ওগুলাকে, সুইট, ওগুলো একটু ছিটিয়ে মিটিয়ে দিল আমার ছেলে সম্ভবত, নাকি আমি দিলাম, আমার ঠিক খেয়াল আসতেছে না। এখন পিসটা আমি করছি। কেকটাও মোটা হয়েছে, ভারী হয়েছে, মানে মোটা বলতে একটু শক্ত হয়েছে, ভালো লাগছিল না খেতে আমার কাছে। 4টা ডিমের কেক, এরপর দেখেন ফুলেনি। যাই হোক, আমার হাতেই এরকম একটা পচা মার্কা কেক হয়েছে কিভাবে আমি নিজেও জানি না, এটা আমার মেয়েই করছে আসলে, ওর নিজের হাতেই মিশিয়েছিল, ডিমটাকে ফেটিয়েছিল। আমার মনে হয় এই যে মেশিন দিয়ে করা দরকার ছিল ডিম ফাটানোটা, তাহলে আসলেই হতো। আর এই যে ক্রিম খাওয়ার পাগল আমার ছোট মেয়ে, সে চাটুমাটু করতেছিল ক্রিম নিয়ে। এরপরে হচ্ছে আবার মেশিনের চিন্তা, এই যে সেলাইয়ের কাজে চলে এসেছি, আমার সেলাই তো শেষ হয়নি। আমি তো আজকে আপনাদের সাথে এটা দেখাবো, সেজন্য আমি ভিডিও করার জন্য হোক বা যেভাবে হোক, আমার মাথায় টেনশন থাকে যে কোনো একটা কাজ করতে বসলে সেটা যদি শেষ না করি, একদম শেষ করে এরপর আমার মাথা ঠান্ডা হয়। যেহেতু আমি ওই যে নামাজের জন্য 2টা পাদানি বা মোজা বলেন ওটা বানাবো, আর সেটা সুতি কাপড়ের মোজা, তাই হচ্ছে আমি খুব তাড়াহুড়া করছিলাম। আপনাদের ভাইয়া চলে এসেছিল বাসায়, মানে রাত্র হয়ে গিয়েছিল কাজটা করতে করতে, আর বাচ্চাদের পরীক্ষাও শেষ, পড়াশোনারও ঝামেলা ছিল না, চাপ ছিল না, যার কারণে কাজটা করেছিলাম। এরপরে 2টা টুল কিনেছি মেশিন দারাজ থেকে মেশিনের জন্য। সে টুল 2টা নিয়ে পাড়াপাড়ি করতে করতে আমার অনেক টাইম লেগে গিয়েছে, কিন্তু ওই টাইম অপচয়টা করেছি ওইখানেই মেশিনের ওই টুলটা নিয়ে, যেহেতু টুল ব্যবহার করি নাই কখনো। এরপর ওই টুলটাকে ব্যবহার করতে যাচ্ছিলাম জোর করে, কাজ আমার আগাচ্ছিল না, লেট হয়ে যাচ্ছিল। এরপরে ভাবছি যে কোনো
টুলের দরকার নেই, আমার নিজের হাতেই যথেষ্ট, আমি নিজের হাতেই যথেষ্ট পারি আল্লাহর রহমতে। পরে হাত দিয়ে শুরু করেছি কাজটা। তো বন্ধুরা, এভাবেই কিন্তু কাজগুলো এগিয়ে নিই আমরা সংসারের। আমরা মেয়েরা কিন্তু কাজের ক্ষেত্রে সংসারের জন্য সব করতে প্রস্তুত। এরপর নিজের শখের কিন্তু মূল্য দিই মাঝে মধ্যে, এই যে দিচ্ছি, এটা আমার একটা শখের কাজ বলতে পারেন। আমি নিজেই এটা আবিষ্কার করেছি। আপনারাও এটা থেকে একটা আইডিয়া নিতে পারলেন। যদি আপনাদের ভালো লাগে আমার মতো বানিয়ে নেবেন নিজের হাতে, বানিয়ে নিতে পারেন। এটা মেশিনে বা হাতে করে সেলাই করে নিতে পারেন পায়ে পরার জন্য। আর মোজা তো কিনে নিতেই পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, মোজার গন্ধও ভালো লাগে না। আর হচ্ছে মোজা নামাজের জন্য আলাদা মোজা কেনা যায়, কিন্তু সেটাও কিনবো না, কারণ আমার কাছে নামাজে এরকম হাতে বানানো মোজাই পছন্দ, বা আমার ইচ্ছে করছিল এটাই। ওকে, তো দুইটা জিনিস সেলাই করা তো একটু হার্ডই। তারপরে এরপরে টুলটাকে এখনও সরাইনি, অবশ্য টুলটা থাকাকালীনই আমি সেলাই করছিলাম, একটু লেট হচ্ছিল, কিন্তু টুলটা যখন বাদ দিয়ে আমি সেলাই করছিলাম তখন কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাজটা আগিয়ে নিয়েছি। এটা আসলে কেন আমরা টুল কিনি জানি না, আমি কেন এটা কিনেছি সেটা আমি বুঝতেছি না, এটা কি ব্যবহার করতে পারবো কি না আদৌ, আসলে এটা কেন কিনলাম এখন আবার আফসোসও লাগতেছে। যাই হোক, কিনেছি তো কিনেছি, রেখে দিব, পরবর্তীতে হয়তো কোনো না কোনো কাজে আসবেই, তাই না? তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখুন আর শেষ পর্যায় পর্যন্তই চলে এসেছি। আমি তো পরে দেখাবো আপনাদেরকে, এত কষ্ট করে যেহেতু বানালাম, আপনাদেরকে যদি পরে না দেখাই তাহলে কি হবে, কেমন বানালাম। এই যে হাত দিয়ে মনে হয় সেলাই করছিলাম, এখন হাত দিয়ে সেলাই করা খুবই ভালো লাগে, আরাম লাগে। কোনো মেশিনের টুলমুল এগুলা একদম ঝামেলা। এই যে হাত দিয়ে যে সেলাই করতেছি দেখছেন, টেনে টেনে একদম দ্রুত সেলাই করা হয়ে যাচ্ছে। অলরেডি আমার সেলাই কিন্তু কমপ্লিট, দুটা সেলাই করা শেষ, এখন কিন্তু পরে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এত বড় একটা ভিডিও আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে বড় ভিডিও তো বানাতে চাই না, বড় হয়ে যায়, আর আমি আসলে সবার ভিডিওই দেখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল।